নম্বর ক্লাস, এবং আমাদের যে অফিসিয়াল সিলেবাস রয়েছে সিডিপিরও টপিক নাম্বার 1, ওকে, সেটারও টপিক 1 আজকে চালু করব, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে দেখো দুটো পার্ট রয়েছে, এক হচ্ছে গ্রোথ, দুই হচ্ছে ডেভেলপমেন্ট। আজকে আমরা গ্রোথ এই পার্টটিকে নিয়ে আলোচনা করব। বেশ, তো প্রথমত আসি যে গ্রোথ এই জিনিসটা কি থেকে বুঝবো, এবং মনে রাখবে সিডিপির এই চ্যাপ্টার থেকে প্রায় 30 থেকে 40% প্রশ্ন হয় পরীক্ষার মধ্যে। তো দেখো, একটা শিশু যখন জন্মালো, মানুষের জীবন যখন শুরু হচ্ছে, অর্থাৎ একদম শৈশবকালে, সেখানে কি না মানুষ আস্তে আস্তে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা প্রত্যেকে একটা টাইমে আমরাও শিশু ছিলাম, এবং বর্তমানে কি আমরা একটা পরিণত মানুষে পরিণত হয়েছি। এই যে ছোট থেকে বড় হওয়ার যে প্রক্রিয়া, শুধু মানুষের নয়, মানুষ সহ প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা উদ্ভিদের এই যে ছোট থেকে বড় হওয়ার প্রক্রিয়া, এটা কি আমরা গ্রোথ বলি, বৃদ্ধি বলি। কেমন, খুব সহজ জিনিস, গ্রোথ বলি, বৃদ্ধি বলি। দেখো, বলা হচ্ছে মানুষের জীবন একটি ক্রমাগত পরিবর্তনের প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শরীর, মন, বুদ্ধি, আবেগ, সামাজিক আচরণ সব কিছুর পরিবর্তন ঘটে, তাই না? ছোটবেলাতে তোমাকে একটা ধরো খেলনা দেওয়া হলো, তুমি খুব খুশি, খেলনা হাত থেকে কেড়ে নেওয়া হলো, তুমি কাঁদতে শুরু করলে। কিন্তু এখন যখন বড় হয়ে গেছো, এখন তোমাকে ওরকম একটা খেলনা দিলে তুমি অত ছোটবেলার মতো খুশি হবে না, আবার হাত থেকে কেড়ে নিলে তুমি আগের মতো কাঁদতেও শুরু করবে না। এই যে একটা আবেগের পরিবর্তন হয়েছে, মনের পরিবর্তন হয়েছে, ঠিক একইভাবে শরীরের, বুদ্ধির সব কিছুর পরিবর্তন হয় ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে। এই জিনিসটাকেই সামগ্রিকভাবে হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব বিকাশ বলা হয়। এবার এই পরিবর্তনের একটা বড় অংশ হচ্ছে আমাদের গ্রোথ বা বৃদ্ধি, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। তো বৃদ্ধি জিনিসটা কি? দেখো, বৃদ্ধির যে মূল ধারণা বা সংজ্ঞা, সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যে দেহ, সেই দেহের আকার, আয়তন, উচ্চতা, ওজন, এগুলো স্থায়ীভাবে বৃদ্ধি পাওয়ার জৈবিক প্রক্রিয়াকে বৃদ্ধি বলা হয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে, বৃদ্ধি কি ধরনের প্রক্রিয়া? মনে রাখবে, বৃদ্ধি একটা কি প্রক্রিয়া? জৈবিক প্রক্রিয়া। কেমন? বৃদ্ধি একটা জৈবিক প্রক্রিয়া। এটি মূলত কোষ বিভাজন এবং কোষের আকৃতি বৃদ্ধির ফলে হয়। একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে, তখন সেই একটা কোষ থেকে কোষ বিভাজনের মাধ্যমে এরকম একটা জাইগোট তৈরি হয়, তাই না? অনেকগুলো কোষ তৈরি হয়, সেই কোষ থেকে আস্তে আস্তে তৈরি হয় কি না ভ্রূণ। ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ থেকে তৈরি হবে একটা মানব শিশু, এবং 9 মাস 10 দিন, 9 মাস 10 দিন, এতদিন একটা শিশু মাতৃগর্ভে থাকে। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় প্রি নাটাল পিরিয়ড, বা বাংলাতে বলে প্রাক জন্ম অবস্থা। এর সময়কাল হচ্ছে 9 মাস 10 দিন। এটাকে 3 ভাবে পরীক্ষায় জিজ্ঞেস করে। এক হচ্ছে অপশনে এটা উল্লেখ করে দেয় মাস এবং দিন হিসেবে, 9 মাস 10 দিন। অনেক ধারণা থাকে 10 মাস 10 দিন, এটা কিন্তু ভুল হয়ে যাবে। 10 মাস 10 দিন অপশনে করলে ভুল হয়ে যাবে। প্রিনাটাল পিরিয়ডের সময়কাল হচ্ছে 9 মাস 10 দিন। একটা শিশু 9 মাস 10 দিন মাতৃগর্ভে থাকে। দুই হচ্ছে টোটালটা দিন হিসাবে দেয়, সেটা মনে রাখবে 280 ডে, 280 দিন। যদি মাস হিসাবে না দেয়, আর একটা সপ্তাহ হিসাবে দেয়, সেটা মনে রাখবে 40 সপ্তাহ। 40 সপ্তাহ। তাহলে একটা শিশু মাতৃগর্ভে কতদিন থাকে? এই লাইনটা একবার বলবেন, 280? বলে দিচ্ছি, একটা শিশু মাতৃগর্ভে কতদিন থাকে? 9 মাস 10 দিন। 9 মাস 10 দিন। হ্যাঁ, এবার অপশনে পরীক্ষায় কেমন দেয়? পরীক্ষায় ধরো প্রশ্নটা করলো প্রিনাটাল পিরিয়ডের সময়সীমা নিচের কোনটি? অপশন এ তে দিল 270 দিন, অপশন বি তে দিল 280, 290, 300, চারটে অপশন দিল। তো 3 ভাবে এই অপশনগুলোকে সেপারেট করে। এক হচ্ছে এই হিসেবে দিতে পারে মাস এবং দিন হিসেবে, 9 মাস 10 দিন। অপশন বি তে দিয়েছে 10 মাস 10 দিন, অপশন সি তে দিয়েছে 8 মাস 9 দিন, এরকম ভাবে। তাহলে আমরা মনে রাখবো 9 মাস 10 দিন। যদি আবার অপশনে চারটে অপশনকে দিন হিসাবে কনভার্ট করে দেয়, তখন মনে রাখবো 280 দিন। মনে রাখতে খুব কষ্ট হবে না। দেখো, 9 মাস 10 দিনকে তুমি টোটালি দিন হিসেবে কনভার্ট করলে 280 বেরিয়ে যাবে। একে 30 দিয়ে গুণ করো, 270। 9 মাস মানে 270 দিন, আর তার সাথে 10 দিন, 280 দিন। আরেকটা দেয় অপশনে সপ্তাহ হিসাবে দেয়। অপশন এ তে দিল 40 সপ্তাহ, 30 সপ্তাহ, 45 সপ্তাহ, নাকি 50 সপ্তাহ। আমরা উত্তর করব 40 সপ্তাহ। তাই 3টে টার্মই মনে রাখবে। এটা হচ্ছে প্রাক জন্মকালীন যে সময়, সেটার সময়কাল। ওকে, আমার কথাটা একটু তাড়াতাড়ি মনে হতে পারে, তার কারণ হচ্ছে এটা আমার একটা, বলতে পারো, হ্যাবিট হয়ে গেছে। তো প্রথম যারা ক্লাস করে তাদের একটু মনে হয় যে স্যার খুব তাড়াতাড়ি কথা বলছেন, কিন্তু বিশ্বাস করো, 2-3টে ক্লাস করতে করতে এটার সঙ্গে তোমরা অভিযোজিত হয়ে যাবে, ঠিক আছে? তখন মনে হবে যে ঠিকই আছে।
তাই স্যার এই ইনফরমেশন গুলো প্রত্যেকটা কি মানে নোটের মধ্যে লেখা আছে যেগুলো আপনি মুখে বলছেন? না, আমি এই যে দেখো লিখে দিচ্ছি, সেগুলো এই যে লেখা নোটটাই তোমাদের দিয়ে দেবো। ওকে, আচ্ছা স্যার। এবার দেখো, তাহলে কোষ বিভাজনের মাধ্যমে কি হচ্ছে, শিশুর বৃদ্ধি শুরু হচ্ছে। কেমন? এবার এই যে বৃদ্ধি, সেটাকে আমরা পরিমাণগত পরিবর্তন বলতে পারি। ওকে, আচ্ছা, এই জায়গাটা মনে রাখবে, বৃদ্ধিকে কি বলা হয়, পরিমাণগত পরিবর্তন। কেন বলা হয়? আমি একটা বাচ্চার নাম নিলাম, ধরো এটা একটা বাচ্চা, তার নাম হলো মধু। তো এই যে মধুর বয়স বর্তমানে 1 বছর। 1 বছর। এবার মধুকে আমরা ওজন করলাম, মধুকে ওজন করে দেখলাম তার ওজন হচ্ছে কত না, ধরো 9 কেজি তার ওজন হলো। তার হাইট মাপলাম, তার হাইট কত হলো না, 3 ফিট ধরো তার হাইট হলো। তো এইটা হচ্ছে 1 বছর বয়সে। এরপরে মধুর যখন বয়স হলো বেড়ে 3 বছর, 3 বছর বয়সে আবার মধুকে যখন ওজন করা হলো, তখন দেখা গেল মধুর ওজন হয়েছে কত না, 18 কেজি ওজন হয়েছে। মধুর উচ্চতা হয়েছে কত না, 4 ফিট উচ্চতা হয়েছে। তাহলে দেখো মধু কতটা পরিমাণ বেড়েছে, সেটা আমরা মেপে বুঝতে পারছি যে ওজন তার বেড়েছে নাকি হাইট তার বেড়েছে কি কমেছে ইত্যাদি। অর্থাৎ বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি, মাপতে পারি, কিন্তু বিকাশকে আমরা মাপতে পারবো না। মানে বাহ্যিকভাবে মাপা যায়, বাহ্যিকভাবে মাপা যায় না। যেমন কি, ধরো সিডিপি সাবজেক্টে তোমার জ্ঞানীয় বিকাশ কতটা হয়েছে, জ্ঞানের বিকাশ কতটা হয়েছে, সেটাকে আমি চাইলেও কোনো ফিতে দিয়ে, কোনো ওজন মাপার মেশিন বা জ্ঞান মাপার মেশিন দিয়ে মেপে বলতে পারবো না যে আমাদের অমুক স্টুডেন্টের মধ্যে সিডিপির ডেভেলপমেন্ট, সিডিপির যে জ্ঞানীয় বিকাশ সেটা 5 কেজি হয়েছে কি 10 কেজি হয়েছে, বা আমাদের ক্লাস করার পর সেই ডেভেলপমেন্টে এত কেজি বেড়েছে, মাপতে পারবো না। কিন্তু বৃদ্ধিকে আমরা মাপতে পারি, ওজন বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধি, এই জিনিসটা। সেই জন্য বৃদ্ধিকে কি বলা হয়, বৃদ্ধিকে কোয়ান্টিটিভ চেঞ্জ বলা হয়, পরিমাণগত পরিবর্তন বলা হয়। বৃদ্ধিকে সরাসরি সংখ্যায় প্রকাশ করা যায়, আমরা সহজেই বলতে পারি যে এই যে মধুর ওজন কত জানো, মধুর 1 বছর আগে 9 কেজি ওজন ছিল, এখন বর্তমানে মধুর 18 কেজি ওজন হয়েছে। মধু আগে 3 ফুট লম্বা ছিল, এখন 4 ফিট লম্বা হয়েছে। তো সংখ্যার দ্বারা বৃদ্ধি কতটা হয়েছে এটাকে মাপা যায়, প্রকাশ করা যায়, নিখুঁতভাবে পরিমাপযোগ্য। যেমন উচ্চতা সেন্টিমিটারে মাপতে পারি, ওজন কেজিতে মাপতে পারি ইত্যাদি। দ্বিতীয়ত কি না, সীমাবদ্ধ প্রক্রিয়া। মনে রাখবো, বৃদ্ধি সারা জীবন চলে না, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে। কতদিন পর্যন্ত চলে তা মনে করা হয় এই যে বৃদ্ধি, পরিপক্কতা অর্জন, ম্যাচিউরেশন, এই পরিপক্কতা কি সেটাও জানবো। সাধারণত 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত চলে। ওকে, বৃদ্ধি। দেখো আমরা ছোটবেলা থেকে যেমন আস্তে আস্তে লম্বা হয়েছি, এই লম্বা কি আমরা সারা জীবন হতে থাকবো না। আমাদের বর্তমানে যেটা বয়স 25-30 বছর, এই বয়সে এসে আমাদের এই যে উচ্চতা বাড়ার যে ব্যাপার, এটা থেমে গেছে, আর আমরা লম্বা হব না ভবিষ্যতে, তাই না? কিন্তু এখন যাদের বয়স 5 বছর, 6 বছর, 10 বছর, সেই বাচ্চা, তারা এখনো লম্বা হবে। তো লম্বা হওয়াটা কি বৃদ্ধি, কারণ লম্বা কতটা হচ্ছে আমরা সেটাকে মাপতে পারি। তো এই যে বৃদ্ধি অর্থাৎ লম্বা হওয়া, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, 20 বছর, 23 বছর, 25 বছর, এই নিয়ে বিভিন্ন ডাক্তার বাবুরা তারা বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন, মতভেদও আছে। কেউ বলেছেন 25 বছরে থেমে যায়, কেউ বলেছে 23 বছরে থেমে যায়, আমরা সেদিকে যাব না। তো এটুকু মনে রাখবো, হোক 23 বছর বা হোক 25 বছর, এই যে উচ্চতা বৃদ্ধি বা বৃদ্ধি মানুষের, সেটা সারা জীবন হয় না। সেটা জন্মের আগে থেকে, অর্থাৎ গর্ভ অবস্থা থেকে শুরু হয়, যেখানে ভ্রূণের বৃদ্ধি হচ্ছে, এবং সেটা চলছে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। তাই বৃদ্ধির শুরু এবং শেষ দুটোই আছে, এটা একটা সীমাবদ্ধ প্রক্রিয়া। ওকে, কিন্তু এই জায়গাতে মনে রাখবে যে বিকাশ, যেটা আমরা পরের ক্লাসে পড়ব, বিকাশ, এই বিকাশ কিন্তু এর কোনো শেষ নেই, এটা ইনফিনিটি, এর কোনো শেষ নেই। জন্ম থেকে শুরু হয়, মৃত্যু পর্যন্ত চলে। সেই জন্যই যে বিকাশ, তাকে বলা হয় ওম, একটু মিউট করবে, সেই জন্য তাকে বলা হয় ওম টু টম। এটা থেকে সিটেটে বহুবার প্রশ্ন করে, ওম টু টম। ওম মানে কি? ওম মানে হচ্ছে মায়ের গর্ভ, এবং টম মানে কি? টম মানে হচ্ছে কবর। ওকে, তাহলে বিকাশ কতদিন চলে? মায়ের গর্ভ থেকে শুরু হয় এবং কবরে গিয়ে শেষ হয়, অর্থাৎ মৃত্যুতে গিয়ে শেষ হয়। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বিকাশ চলে, বিকাশের কোনো শেষ নেই। বিকাশের সাথে বৃদ্ধির মূল পার্থক্য এখানেই, বৃদ্ধির একটা নির্দিষ্ট শেষ আছে। বৃদ্ধি এবং বিকাশ দুটোই মাতৃগর্ভ থেকে শুরু হয়, এটা মনে রাখবে, দুটো শুরু হচ্ছে একই সাথে।
বৃদ্ধি থেমে যাচ্ছে 20-25 বছর বছর বয়সে এসে, কিন্তু বিকাশ মৃত্যু পর্যন্ত চলছে, কন্টিনিউয়াস প্রসেস এটা। ওকে, এরপরে দেখো বৃদ্ধি বলা হয়েছে এটা কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ তোমার স্ট্রাকচারের চেঞ্জ করবে। তুমি যখন ছোট্ট ছিলে তোমার বডি স্ট্রাকচার ছোটবেলা ছিল, আলাদা রকম ছিল। তুমি এখন বড় হয়ে গেছো, তোমার বয়স ধরো 30 বছর, তোমার এখন বডি স্ট্রাকচার পাল্টে গেছে। তো তোমার সেই 5 বছরের তুমি এবং বর্তমানে তোমার 25 বা 30 বছরের তুমি, বডি স্ট্রাকচার পাল্টে গেছে। তাহলে এটা কিসের জন্য হয়েছে? বৃদ্ধির জন্য হয়েছে। তাহলে বৃদ্ধি কি না, বৃদ্ধি প্রধানত শারীরিক, বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব দিকের একটা স্ট্রাকচারাল চেঞ্জ আনে, একটা কাঠামোগত পরিবর্তন ঘটায়। আচ্ছা, এবার বলো এইটুকুর মধ্যে আমরা কি কি জানলাম তাহলে একবার দেখে নিই। বৃদ্ধি বলতে আমরা কি বুঝলাম না, যা কিছু আমাদের দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের আকার, আয়তন, উচ্চতা, ওজন এগুলো স্থায়ীভাবে বৃদ্ধি পাওয়া, এই যে ওয়ার্ডটা মনে রাখবে, স্থায়ীভাবে, স্থায়ীভাবে বৃদ্ধি পাওয়া, এটাকেই আমরা বৃদ্ধি বলছি। ওকে, তুমি একটা ধরো ওই যে কি জুতো বলে ওগুলো মেয়েরা পরে, যার হিলটা অনেকটা উঁচু হয়, তো সেই জুতো পরেছো, তোমার হাইটটা সাময়িকভাবে উঁচু লাগছে, কিন্তু সেটা কি পার্মানেন্ট চেঞ্জ বটে তোমার বডির মধ্যে? নয় তো। তার কারণ তুমি যখনই সেই জুতো খুলে দেবে তোমার হাইট আবার সে আগের মতো হয়ে যাবে, তাই তো? তাই বৃদ্ধি সবসময় স্থায়ী পরিবর্তন, যেটা তোমার পার্মানেন্ট চেঞ্জ তোমার বডির মধ্যে, সেটাই বৃদ্ধির মধ্যে আসবে, আকার, আয়তন, উচ্চতা ইত্যাদি। বেশ, এটা কি এর বৈশিষ্ট্য কি না, এটা পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ একে আমরা মাপতে পারি। এটা সীমাবদ্ধ প্রক্রিয়া, সারা জীবন চলে না, জন্ম থেকে নির্দিষ্ট বয়স পর্যন্ত, বয়ঃসন্ধিকালের শেষ পর্যন্ত চলে। আর এটা কাঠামোগত পরিবর্তন, আমাদের শরীরের যে স্ট্রাকচার, কঙ্কাল কাঠামো, সেটার মধ্যে পরিবর্তন আনে। এবার দেখো বৃদ্ধির বৈশিষ্ট্যের মধ্যে তাহলে কি কি পাচ্ছি। প্রথমত পেলাম বৃদ্ধি কি না পরিমাণগত, অর্থাৎ এটাকে আমরা মাপতে পারি, সংখ্যা দিয়ে, বিভিন্ন একক দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? তুমি ধরো তোমার ওজনকে কন্ট্রোলে রাখতে পারছো, তো তুমি যখন ওজন মেপে দেখছো যে আগের মাসের থেকে তোমার ওজন 2 কেজি কমেছে বা 2 কেজি বেড়ে গেছে, মাপতে পারছো। দুই হচ্ছে দৈহিক পরিবর্তন। বৃদ্ধির ফলে যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো দৈহিক পরিবর্তন ঘটে, যেমন উচ্চতা বাড়তে পারে, ওজন বাড়তে পারে, দাঁত, হাড়ের আকার বৃদ্ধি হতে পারে। সীমিত সময়কাল, সারা জীবন চলে না, ওই 18 থেকে 21 বছর বয়স পর্যন্ত চলে। পরিমাপযোগ্য, আমরা এটাকে স্কেল দিয়ে, ফিতে দিয়ে, এগুলো দিয়ে মাপতে পারি। আর এটা কি না ডেভেলপমেন্টের একটি অংশ, মনে রাখবে, মনে রাখবে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে বৃদ্ধি, বিকাশ এবং পরিণমন এই 3 বন্ধু, ঠিক আছে? কি মনে রাখবে? বৃদ্ধি, বিকাশ এবং পরিণমন এই 3 বন্ধু, এই 3 বন্ধুর মধ্যে লিডার হচ্ছে বিকাশ। ওকে, বিকাশ নামক একজন ছেলে, সে লিডার, আর তার কথা শুনে চলে তার 2 বন্ধু বৃদ্ধি আর ম্যাচিউরেশন, পরিণমন। ওকে, অর্থাৎ আমরা যদি একটা বিশাল বড় এরকম সার্কেল করি, এটা হচ্ছে বিকাশ, এটা হচ্ছে কি না বিকাশ, এই বিকাশের একটা অংশ হচ্ছে পরিণমন, পরিণমন, তার ভেতরে আরো একটা অংশ হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি। অর্থাৎ ভালো করে দেখো, একদম বাইরের এই যে বৃত্তটা রয়েছে এটা কি? এটা বিকাশ। এটাকে যদি বিকাশ ধরি তাহলে বিকাশের ভেতরেই পরিণমন এবং বৃদ্ধি উভয়ই অন্তর্ভুক্ত, ঠিক আছে? এই 3টে মিলে একসাথে মানব জীবনে বৃদ্ধি এবং বিকাশ ঘটে। তাহলে বিকাশকে আমরা সব থেকে শক্তিশালী বা সব থেকে গুরুত্বপূর্ণ মানবো। বিকাশের অংশ হচ্ছে বৃদ্ধি এবং পরিণমন, এটা মাথায় রাখবো, এর পরের ক্লাসে কাজে লাগবে। দেখো ডেভেলপমেন্টের একটা অংশ স্যার হচ্ছে, বলো। বৃদ্ধি আর পরিণমনের মধ্যে স্যার মানে পার্থক্য কি স্যার? দুটো তো একই। না, একই নয়। যেমন ধরো আমি উদাহরণ দিই, বৃদ্ধি আর পরিণমনের মধ্যে পার্থক্য কি, খুব ভালো